নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে পৌঁছেছি মে মাসের অন্তিম সপ্তাহে। আজ আপনারা শুনবেন বৈচিত্র্যের এক দুঃসাহসিক প্রচেষ্টা। আমরা আজকে রবি ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার লেখা বিখ্যাত গল্প ক্ষুদিত পাষাণ উপস্থাপন করতে চলেছি। আজকের গল্পটি আমরা নিয়েছি শুভম প্রকাশনী থেকে প্রকাশিত গল্পগুচ্ছ থেকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের গপ্পবুকের নিবেদন ক্ষুদিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পুজোর ছুটিতে দেশ ভ্রমণ সেরে যখন ফিরে আসছিলাম, সেই সময় ট্রেনে বাবুটির সাথে দেখা হয়। তার সাজ পোশাক দেখে প্রথমে তাকে পশ্চিমী দেশের মুসলমান ভেবে ভুল করেছিলাম। আমরা তার কথাবার্তা শোনার পর একেবারে ধন্দে পড়ে যাই। পৃথিবীর সমস্ত বিষয়ে তার জ্ঞান দেখে মনে হয় যেন ঈশ্বর প্রথম তার সাথে আলোচনা করেই সমস্ত কাজ করে থাকেন। গোটা পৃথিবী জুড়ে যে এত রকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলছিল, মানে এই যে রাশিয়ানরা এত দূর এগিয়ে এসেছে, ইংরেজরা গোপনে নানা রকম ফন্দি আটছে, দেশীয় রাজাদের মধ্যেও যে একটা গোট পাকছে, এই সমস্ত ব্যাপারগুলো কিছু না জেনেই আমরা বরং সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম। আমাদের অবস্থা দেখে ভদ্রলোক একটু হেসে বললেন, There are more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. এদিকে আমরা তো এই প্রথম ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি, সুতরাং লোকটির হাবভাব দেখে আমরা অবাক হয়ে গেলাম। লোকটা দেখলাম কখনো বিজ্ঞান বিষয়ে কথা বলছেন, আবার কখনো বেদের ব্যাখ্যা করছেন, আবার হঠাৎ কখনো ফার্সি বইয়ে তাওড়ে আমাদের তাক লাগিয়ে দিচ্ছেন। এদিকে বিজ্ঞান, বেদ এবং ফার্সি ভাষায় আমাদের বিন্দুমাত্র জ্ঞান না থাকায় তার প্রতি আমাদের শ্রদ্ধা বেড়েই চলল। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয় ক্রমশ মনে হতে লাগলো যে আমাদের এই সহযাত্রীর সাথে কোনো একটা অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগাযোগ আছেই, মানে কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওই রকমেরই কিছু একটা। তাই তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য থেকে সামান্যতর কথাও খুব মন দিয়ে মুগ্ধ হয়ে শুনছিলেন এবং গোপনে নোট করে নিচ্ছিলেন। আমার মনে হলো সেই সহযাত্রী ভদ্রলোকও সেটা বুঝতে পেরেছিলেন এবং মনে মনে বেশ খুশিই হচ্ছিলেন। ট্রেন এসে জাংশনে থামলে আমরা পরের ট্রেনের জন্য ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগলাম। তখন রাত 10:30। শুনলাম লাইনে কি একটা সমস্যা হওয়ায় ট্রেন আসতে দেরি হবে। এরই মধ্যে আমি ঘুমবো ভেবে টেবিলের ওপর বিছানা পেতে ফেললাম। এমন সময়ে সেই সহযাত্রী ভদ্রলোক তো একটা গল্প বলতে শুরু করে দিলেন। ব্যাস, আর কি, সে রাতে আমার আর ঘুম হলো না। রাজ্য চালনা নিয়ে দু একটা বিষয় মতান্তর হওয়ায় আমি জুনাগড়ের কাজে ইস্তফা দিয়ে হায়দ্রাবাদের নিজাম সরকারের অধীনে চাকরি নিলাম। আমার তখন অল্প বয়স, মজবুত স্বাস্থ্য, তাই দেখে আমায় বুরিচ নামের একটি জায়গায় তুলোর মাসুল আদায়ের কাজে নিয়োগ করা হলো। জায়গাটি এক কথায় অসাধারণ সুন্দর। নির্জন পাহাড়ের নিচে বড় বড় গাছের জঙ্গলের মাঝে নুড়ি পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে গেছে সুস্তা নদী। তার গতিবিধি এক দক্ষ নর্তকীর মতোই। প্রকৃতির বেঁধে দেওয়া তালে সে পাথরে খাঁজ আর পথের বাঁকের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। নদীর ধারে পাহাড়ের পাদদেশে ছিল এক শান বাঁধানো ঘাট, আর তার উপরেই শ্বেত পাথরের প্রাসাদ। বরিচের হাট এবং গ্রাম সেখান থেকে দূরে।
জায়গাটায় শোভা বাড়ানোর দায়িত্ব যেন একাই প্রাসাদের। আশেপাশে আর কেউ নেই, সে একাই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 250 বছর আগে এক পরাক্রমী সম্রাট ভোগবিলাসের জন্য এই নির্জন জায়গায় প্রাসাদটি তৈরি করা হয়। প্রাসাদের ধাঁচ দেখেই আঁচ করা যায় তার বিলাসবহুল অতীত। আজ থেকে 200-250 বছর আগে হয়তো প্রাসাদের স্নানশালা দিয়ে ঝরে পড়তো গোলাপগন্ধি জল, আর তাতে পা ডুবিয়ে বসে সেতার হাতে গান গাইতেন প্রাসাদের রমণীরা। আজ সেই ফোয়ারা অচল, প্রাসাদে শোনা যায় না সেই গানের সুর, মার্বেল ফলকে পড়ে না কোনো নরম সাদা পায়ের ছাপ। এখন এটা আমার মতো সঙ্গীহীন মাসুল কালেক্টরের বিশাল এবং নির্জন বাসস্থান, নির্বাসন স্থানও বলা চলে। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে সাবধান করে দিলেন, বললেন, যদি আপনার ইচ্ছে হয় তাহলে দিনের বেলা থাকবেন, কিন্তু কখনো ভুল করেও এখানে রাতে থাকার চেষ্টা করবেন না। আমি এসে উড়িয়ে দিলাম। চাকর বাকরেরাও বলল তারা এখানে সন্ধে পর্যন্ত কাজ করবে, কিন্তু রাত্রে এখানে তারা কিছুতেই থাকবেন না। আমি বললাম, তথাস্তু। এই বাড়ির এমন বদমান ছিল যে রাতের বেলা চোরও এই বাড়ির আশেপাশে ঘেঁষতে সাহস পেত না। প্রথম প্রথম এই প্রাসাদের দম বন্ধ করা নির্জনতা আমার বুকের ওপর ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বাইরে থাকতাম, আর সারাদিনের কাজকর্ম সেরে রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই ওই বিশাল প্রাসাদের নেশা আমাকে ঘিরে ধরতে লাগলো। আমার সেই অবস্থা বর্ণনা করা সত্যিই খুব কঠিন, আর সেসব কথা কাউকে বিশ্বাস করানো আরো শক্ত। মনে হলো সমস্ত বাড়িটা ক্রমশ এক মোহের অদৃশ্য বাঁধনে আমাকে বেঁধে ফেলতে লাগলো। বাড়িতে পা দেয়া মাত্র বোধহয় ব্যাপারটা শুরু হয়েছিল, কিন্তু আমি যেদিন জ্ঞানত এই ব্যাপারগুলোকে অনুভব করতে শুরু করি, সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মের শুরু, বাজার নরম, আমার হাতে বিশেষ কোনো কাজ ছিল না। সূর্যাস্তের কিছুক্ষণ আগে আমি ঘাটের নিচের দিকের একটা ধাপে আরাম কেদারা নিয়ে বসে আছি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সুস্তা নদী সরু হয়ে গিয়েছে। ওপারে বালি চরের অনেকটাই পর্যন্ত আলোয় রঙিন, আর এপারে স্বচ্ছ অগভীর জলের তলায় ঝিকমিক করছে সুস্তার নুড়িগুলো। সেদিন কোথাও একটুও হাওয়া দিচ্ছিল না। কাছের পাহাড়ে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল থেকে একটা সুগন্ধ চারপাশটা ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য পাহাড়ের আড়ালে বিদায় নিল, আর তক্ষুনি সারাদিনের নাটকের ওপর কে যেন পর্দা টেনে দিল। এখানে উঁচু উঁচু পাহাড়ের জন্য সূর্যাস্তের পর আলো আধারের খেলা বেশিক্ষণ চলে না। ঘোড়ায় চড়ে এক পা ঘুরে আসবো স্থির করে উঠবো উঠবো করছি, এমন সময় সিঁড়িতে শুনলাম পায়ের শব্দ। সঙ্গে সঙ্গে পেছনে ফিরলাম, দেখলাম কেউ নেই। মনের ভুল ভেবে বসতে যাচ্ছি, এমন সময় আবার শুনলাম
পায়ের শব্দ। এবার একটা না, অনেকগুলো। অনেকে যেন ছুটোছুটি করে সামনে নেমে আসছে। মনে একটা ভয়ের ভার জন্ম নিল, আর তারপর সেই অনুভূতির সঙ্গে যুক্ত হলো একটা অচেনা রোমাঞ্চ। আমার চোখের সামনে কেউ ছিল না। সেই নিস্তব্ধ পাহাড়ের কোলে, সেই শান্ত নদী তীরে, সেই নির্জন প্রাসাদে ছিল না কোনো শব্দ। তাও আমার মনে হলো ঝর্ণা ধারার মতো হাসির রোল তুলে কয়েকজন মহিলা নদীতে স্নান করতে নামলেন, আর আমার পাশ দিয়েই গেলেন তারা, অথচ আমাকে লক্ষ্যই করলেন না। সেই মহিলারা যেমন আমার চোখে অদৃশ্য ছিলেন, আমিও তাদের চোখে সেই রকমই অদৃশ্য রইলাম। কি ঘটছে এটা? নদীর জল খানিক আগে পর্যন্ত ছিল স্থির, এবার বোধ হলো সুস্তার শান্ত জলে আলোড়নের সৃষ্টি হয়েছে। কেউ বা কারা যেন দাপাদাপি করছে, আর তার ফলে ফুলে ফুলে উঠছে জলের স্রোত। সখীরা হেসে হেসে একে অপরের গায়ে জল ছুঁড়ে মারছে। তাদের পায়ের দামাল আঘাতে মুক্তোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে জল। আমার বুকে কাঁপুনি ধরল। সেটা ভয়ে না কৌতূহলে ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছে হলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। একবার ভাবলাম কান পাতলেই শুনতে পাবো তাদের কণ্ঠস্বর, কিন্তু জঙ্গলে ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। মনে হলো আমার সামনে 250 বছরের পুরনো কালো পর্দা ঝুলছে। ভয়ে মেশানো ইচ্ছা হলো তার একদিক তুলে দেখি ভিতরে কি হচ্ছে। হয়তো সেখানে কোনো সভা বসেছে, কিন্তু এত কালো ঘন অন্ধকার যে কিছুই দেখা যায় না। হঠাৎ হু হু করে হাওয়া দিয়ে গুমোট ভাবটা কাটিয়ে দিল। দেখলাম নদী স্থির জল যেন কোনো এক সুন্দরী অপ্সরীর ঘন কালো চুলের মতো কুঁচকে গেছে। সন্ধ্যের অন্ধকারে ঢাকা জঙ্গলে যেন সর সর করে শব্দ করে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। যাই হোক, অতীতের কল থেকে উঠে আসা যে 250 বছরের পুরনো মরীচিকা আমার চোখের সামনে জেগে উঠেছিল, তা হঠাৎ মিলিয়ে গেল। যারা দেহহীন দ্রুত পায়ে শব্দহীন হাসি হাসতে হাসতে সুস্তার জলে ঝাঁপ দিয়ে পড়েছিল, তারা ভিজে আঁচলে জল নিকড়ে আমার পাশ দিয়ে উঠে গেল না। বাতাসে যেমন আচমকা গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করেই উড়ে চলে গেল। তখন আমার একটা আশঙ্কা মাথা চাড়া দিল। এই নির্জনতার সুযোগ নিয়ে আমার ঘাড়ে কি কবিতার দেবী ভর করলেন? আমি খেটে খাওয়া মানুষ, তুলোর মাসুল আদায় করে পেট চালাই। কবিতার দেবী ঘাড়ে চাপলেই সর্বনাশ। ভাবলাম ভরা পেট খেলে এর প্রতিকার উপশম 2 হবে। খালি পেটেই নানা রকম রোগ এসে চেপে ধরে। আমার রান্নার ঠাকুরকে ডেকে ওই তেল ঘি মশলায় ভরা মুগলাই খাওয়ার তৈরি করার আদেশ দিলাম। পরের দিন সকালে উঠে ব্যাপারটা খুবই হাস্যকর বলে মনে হলো। যথাসময়ে সাহেবদের মতো শোলার টুপি মাথায় দিয়ে নিজের হাতে গাড়ি হাঁকিয়ে কাজে গেলাম।
সেদিন ছিল ত্রৈমাসিক রিপোর্ট লেখার দিন, আর তাই দেরি করে বাড়ি ফেরার কথা। কিন্তু সন্ধে হতে না হতেই আমায় বাড়ির দিকে কে যেন টানতে লাগলো। কে টানতে লাগলো ঠিক করে বলতে পারবো না, কিন্তু মনে হলো আর দেরি করা ঠিক হবে না। সবাই বসে রয়েছে, আর দেরি করা চলবে না। রিপোর্ট অসমাপ্ত রেখে আবার সোলার টুপি মাথায় দিয়ে সেই জঙ্গলের ঘন নিশ্চুপ রাস্তায় গাড়ির চাকা শব্দ করে সেই মস্ত প্রাসাদে, মানে সেই নিস্তব্ধ বাসস্থানের সামনে গিয়ে হাজির হলাম। সিঁড়ির ওপর সামনের দিকের ঘরটা বিশাল। 3 সারি বড় বড় থামের ওপর কারুকার্য করা খিলান বিরাট ছাদটা ধরে রেখেছে। ঘরটি তার ব্যাপক শূন্যতার জন্য সব সময় গমগম করতে থাকে। তখন সদ্য সন্ধে নেমেছে, প্রদীপ জ্বালানো হয়নি। দরজা ঠেলে ঘরে ঢুকলাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের মধ্যে তুমুল হট্টগোল লেগেছে। সভা ভেঙে চারিদিকে দরজা জানলা ঘর বারান্দা দিয়ে কে কোন দিকে পালালো তার ঠিক নেই। আমি আবার কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এক অদ্ভুত আবেশ আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ল, আর নাকে এলো বহু বছরের পুরনো তেল আর আতরের গন্ধ। আমি সেই অন্ধকার ফাঁকা ঘরের থামের মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝড় ঝড় করে ফোয়ারার জল সাদা পাথরের ওপর এসে পড়ছে। সেতারে বাজছে দুর্বদ্ধ এক সুর। কোথাও গয়নার সেই মৃদু আওয়াজ, নুপুরের রুনুঝুনু, আবার কোথাও থেকে ভেসে আসছে এই তামার ঘণ্টায় প্রহর বাজার শব্দ। অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোল খাওয়া ঝাড় লণ্ঠনের ঠুনঠুন, বারান্দায় ঝোলা খাচ্ছে বন্দি বুলবুলের গান, আর বাগান থেকে উড়ে আসা সারসের ডাক। এইসব মিলিয়ে আমার চারপাশে একটা প্রেত লোকের আবহ সঙ্গীতের পরিবেশন করতে শুরু করলো। মোহগ্রস্ত অবস্থায় আমার মনে হলো যে অবাস্তব এই ব্যাপারটাই একমাত্র সত্য, আর বাকিটা মিথ্যে, সবটাই মিথ্যে। এই যে আমি শ্রীযুক্ত অমুক ঈশ্বর, অমুখের জ্যেষ্ঠ পুত্র, তুলোর মাসুল আদায় করে 400 টাকা মাইনে পাই। আমি যে সোলার টুপি আর খাটো কুর্তা পরে টমটম হাঁকিয়ে অফিস যাই, এই সমস্তই আমার কাছে বড় হাস্যকর বলে মনে হলো। এতটাই হাস্যকর যে বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। তখনই আমার চাকর কেরোসিন ল্যাম্প হাতে ঘরে ঢুকল। সে আমায় পাগল ভাবলো কিনা জানি না, কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি ঈশ্বর অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, শ্রীযুক্ত অমুকচন্দ্র বটে। আমার একটা পার্থিব পরিচিতি আছে। এই মায়াময় কাণ্ড, এই অনন্ত সুরতালের খেলা, এইসব বোঝা আমার কম্য না। কিন্তু এর পাশাপাশি এটাও সত্যি যে আমি বরিচের হাটে তুলোর মাসুল আদায় করে মাসে 450 টাকা মাইনে নিই। তখন আবার আগের কথা মনে পড়ে গেল, আর মনে পড়তেই হাসি পেল। কেরোসিনের আলোয় উজ্জ্বল ক্যাম্প টেবিলে রাখা খবরের কাগজটা পড়তে শুরু করলাম।
খবরের কাগজ পড়া শেষ করে এবং সুস্বাদু মোগলাই খাবার খেয়ে ঘরের কোণে ছোট্ট প্রদীপটা নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার সামনে খোলা জানালা দিয়ে দূরে দেখা যাচ্ছে ওরালি পর্বত, তার চারপাশে ঘন জঙ্গলের আচ্ছাদন। পাহাড়ের লক্ষ লক্ষ মাইল ওপরে বিরাজ করছে একটা মাত্র উজ্জ্বল তারা। তাকে এই পৃথিবীর বুকে ক্যাম্প খাট বিছিয়ে শুয়ে থাকা এক মাসুল কালেক্টর বাবুকে অপলকে দেখতে দেখে বেশ মজা অনুভব করলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি, কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। হঠাৎ একটা সময় ঘুম থেকে শিউরে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল না, কেউ ঘরে প্রবেশ করে থাকলেও তাকে দেখতে পাইনি। ততক্ষণে অন্ধকার পর্বতের ওপর থেকে সেই একটি মাত্র তারা অস্ত গেছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলো ঘরে প্রবেশ করেছে। অন্ধকারে প্রবেশ করে সে যেন রীতিমতো লজ্জা পেয়েছে। কাউকে দেখতে পেলাম না, অথচ আমার স্পষ্ট মনে হলো কেউ আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে নিজের আংটি পরা 5টা আঙুল আমার সামনে খেলিয়ে খুব সাবধানে তাকে অনুসরণ করার নির্দেশ দিল। তা আমি মন্ত্রমুগ্ধের মতো খুব চুপচাপ ভাবে উঠে পড়লাম। আমি ছাড়া অগুন্তি জানলা দরজা, ফাঁক ফোকর ঘর বিশিষ্ট এত বড় একটা প্রাসাদে আর কোনো প্রাণী না থাকলেও আমার কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে ভয় করতে লাগলো। খুব ভয়, পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের বেশিরভাগ ঘর বন্ধ থাকতো। আমি সেখানে কোনো দিনও যাইনি। সেই রাতে চুপিসারে প্রায় নিঃশ্বাস বন্ধ রেখে অদৃশ্য আহ্বানকারিণীকে অনুসরণ করে আমি যে কোথায় যাচ্ছিলাম তা আজও আমি সঠিকভাবে বলতে পারবো না। কত অন্ধকার সরু রাস্তা, কত লম্বা বারান্দা, কত নিস্তব্ধ সুবিশাল সভাঘর, কত গোপন পরিসর পেরিয়ে আমি যেতে লাগলাম তার কোনো ঠিক নেই। দেহহীন দূতিটিকে অর্থাৎ সেই নারী মূর্তিকে দেখতে পাইনি ঠিকই, তবে তার চেহারা যেন আমার চোখের সামনে ভেসে উঠল। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে তার শ্বেত পাথরের মতো টকটকে ফর্সা নিটোল হাত দেখতে পাচ্ছি। টুপির প্রান্ত থেকে মুখের ওপর পর্যন্ত রয়েছে একটা সূক্ষ্ম আবরণ। কোমরে বাঁকা ছুরি বাঁধা। মনে হলো আরব্য উপন্যাসের সহস্র রজনীর একটা হাজ উপন্যাসের দেশ থেকে উড়ে এসেছে। আমি যেন রাতের অন্ধকারে ডুবে একটা বাগদাদের রাস্তা ধরে হেঁটে চলেছি। আশেপাশের আলো লেশ মাত্র নেই, আর আমি বেরিয়েছি এক বিপজ্জনক অভিসারে। আচমকা আমার দূতি একটা ঘন নীল পর্দার সামনে থমকে দাঁড়িয়ে যেন নিচের দিকে আঙুল দিয়ে দেখালো। নিচে কি ছিল বুঝলেও ভয়ে আমার বুকে হিমস্রোত বয়ে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে মাটির ওপর জরির কাজ করা রেশমের আলখাল্লা পরে বসে রয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি।
তার কোলের ওপর খোলা তলোয়ার, দু পা মাটিতে ছড়িয়ে সে ঢুলছে। আমার রহস্যময়ী দূতি সহজেই তার পা দুটি ডিঙিয়ে পর্দার একটা প্রান্ত তুলে ধরল। ভেতরে একটা ঘরের সামান্য অংশ চোখে পড়ল। তক্তপোষের ওপর কেউ একজন বসে আছে। কে ঠিক দেখা গেল না, শুধু দেখলাম জাফরান রঙের ফুলে ফেপে থাকা পাজামা পরা এক জরা পায়ের নিচের অংশটুকু, জরির পাকানো নাকরাই পরা সুন্দর দুটি পা গোলাপি মখমলের আসনের ওপর অলস ভাবে বিরাজ করছে। মেঝের এক পাশে একটা নীলাভ স্ফটিকের পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ। তার পাশে দুটো ছোট পেয়ালা এবং একটা স্বর্ণাভ মদিরার কাঁচ পাত্র অতিথির জন্য অপেক্ষা করছে। ঘরের মধ্যে কোথাও একটা ধূপ জ্বলছিল মনে হয়। তার অপূর্ব সুগন্ধি ধোঁয়া চারপাশে মাদকতা সঞ্চার করেছে। আমার ঘোর লেগে গেল। আমি দুরু দুরু বুকে যেই না সেই ঢুলন্ত কৃষ্ণাঙ্গ পাহারাদারের ছড়িয়ে থাকা দু পা টপকাতে গেছি, অমনি সে চমকিয়ে উঠল, আর তার কোলের উপর রাখা সেই খোলা লকলকে তলোয়ার সশব্দে মাটিতে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে ধড়পড়িয়ে উঠে দেখলাম ক্যাম্প খাটের ওপরে বসে আছি। আমার গা ঘেমে সপ সপ করছে। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের অর্ধেক চাঁদটা ফ্যাকাশে দেখাচ্ছে। রাত জাগার ক্লান্তিতে তার শরীর ভেঙে আসার অপেক্ষা। এবং শুনতে পেলাম বদ্ধ পাগল মেহের আলী রোজকার মতো ভোরের জনশূন্য রাস্তায় চিৎকার করতে করতে तोहफा जाओ, सब झूठ है, सब झूठ है, सब कुछ झूठ है চলে যাচ্ছে। এইভাবেই আমার আরব্য উপন্যাসের এক রাত শেষ হলো। এখনো যে 1000 রাত বাকি। আমার দিনের সাথে রাতের মধ্যে ভারী গন্ডগোল লেগে গেল। রোজ সকালে ক্লান্ত শরীরে কাজে যেতাম আর মায়াবিনী রাতকে সাপসাপান্ত করতাম। আবার সন্ধ্যের পর রোজকার কাজে জীবন আর তার চারপাশটা নিতান্তই তুচ্ছ বলে মনে হতো। সন্ধ্যের পর আমি যেন একটা নেশার জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়তাম। শত শত বছর আগের কোনো এক অলিখিত ইতিহাসের অন্তরঙ্গ এক অপূর্ব ব্যক্তি হয়ে উঠতাম। তখন আর বিদেশি খাটো কুর্তা আর আটো সাটো প্যান্টালুনে আমায় মানাতো না। তখন আমি মাথায় তুলে নিতাম টকটকে লাল মখমলের ফেজ, ঢিলে পাজামা, ফুলকাটা অঙ্গবরণ, আর সেই সঙ্গে রেশমের লম্বা চোঙা পরে রঙিন রুমালে আতর মাখিয়ে খুব যত্ন সহকারে সাজগোজ করতাম। সিগারেট ফেলে দিয়ে গোলাপ জলপূর্ণ বিশাল খাটকাটা আলবোলা নিয়ে উঁচু গদি আঁটা চেয়ারে বসতাম, যেন রাতের কোনো একটা অপূর্ব অনুষ্ঠানের জন্য খুব আগ্রহের সাথে তৈরি হয়ে থাকতাম। ঘুরপাক খেতে খেতে টুকরো টুকরো স্বপ্নের মধ্যে কিছুক্ষণের জন্য ভেসে আসা হেনার গন্ধে, সেতারের শব্দে, হাওয়ার তরঙ্গে এক এক নায়িকাকে বিদ্যুৎ ঝলকের মতো দেখতে পেতাম। তার পরনে সেই জাফরানি রঙের পাজামা আর জরির ফুলকাটা কাচুলি, দুধে আলতা পায়ে সেই জরির নাকরাই, মাথার লাল টুপি থেকে ঝোলা সোনার ঝালর তার তার মাথা এবং কপাল ঘিরে রয়েছে। সে আমাকে পাগল করে তুলেছিল। আমি তারই অভিসারে ঘুমের অতল স্পর্শী রাজ্যে অবস্থিত জটিল মায়াপুরীর গলিতে গলিতে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছি, শুধু ঘুরে বেড়াচ্ছি।
একদিন সন্ধে, বড় আয়নার দুদিকে দুটো বাতি জ্বালিয়ে যত্ন সহকারে বাদশার মতো সাজগোজ করছি। হঠাৎ এমন সময় দেখতে পেলাম আয়নায় আমার ছায়ার পাশেই কয়েক মুহূর্তের জন্য সেই তরুণীর ছায়া। সে নাটকীয়ভাবে নিজের ঘাড় বাঁকালো, ঘন কালো চোখে ফুটিয়ে তুলল বেদনার ইঙ্গিত। তার সুন্দর ঠোঁট দুটো হালকা করে নড়ে উঠল। একটা অজানা ভাষা ফুটে উঠলেও অব্যক্ত রইল সে। নিমেষের মধ্যে তরুণীর ছায়াটা উপরের দিকে উঠে গেল নাচের ছন্দে, আর তারপরই বেদনা, বাসনা, বিভ্রম আর হাসির একটা অভূতপূর্ব মিশ্রণে চারপাশ ছড়িয়ে মিলিয়ে গেল সে। আমায় একা থাকতে দেখেই যেন ওরালি পর্বতের সমস্ত সুগন্ধ লুট করে নিয়ে আসা দমকা হাওয়া ঘরের দুটো বাতি নিভিয়ে দিয়ে আমায় ঘিরে ধরল। আমি সাজসজ্জা বাদ দিয়ে ঘরের মধ্যে মেঝের উপরে চোখ বুজে শুয়ে পড়লাম। আমার গোটা শরীর তখন রোমাঞ্চে পরিপূর্ণ। সেই সুরভিত হাওয়ায় আমি টের পেতাম কেউ আমায় আদর করছে, আমার অস্তিত্বে এঁকে দিচ্ছে ভালোবাসার চুম্বন। কপালে অনুভব করতাম নরম হাতের স্পর্শ। এই যেন কারো সুগন্ধি রেশমের কোমল ওড়না উড়ে এসে আমায় ছুঁয়ে দিল। মায়াবী নাগপাশে আমি আবদ্ধ হতাম এবং দীর্ঘশ্বাস ফেলে অসাড় দেহে গভীর ঘুমে ঢলে পড়তাম। একদিন দুপুরে ঠিক করলাম ঘোড়ার পিঠে চড়ে বেরোবো, কিন্তু কে যেন আমাকে বারবার নিষেধ করতে লাগলো। যেও না, যেও না, যেও না। সেদিন আর কোনো নিষেধ মানব না ভেবে যেই না কাঠের খাট থেকে টুপি আর কুর্তা নামিয়ে পরবো ভেবেছি, অমনি সস্তা নদীর বালি আর পাহাড়ের শুকনো পাতার ঝড় তুলে আমার টুপি আর কুর্তা উড়িয়ে নিয়ে চলে গেল। হাওয়ার দমকের সঙ্গে ছিল একটা ভীষণ মিষ্টি হাসি। হাওয়ায় আমার জিনিস উড়তে দেখে সেই হাসি যেন আরো পেয়ে বসলো। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না। তারপর থেকে খাটো কুর্তা আর সাহেবি টুপি পরাও ছেড়ে দিয়েছি। আবার সেদিন মাঝরাতে বিছানার উপর উঠে বসে শুনতে পেলাম কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। আমার বিছানার, আমার ঘরের বহু নিচে এই মস্ত প্রাসাদের ভিতের তলায় থাকা কোনো এক অন্ধকার গহ্বর থেকে উঠে আসছে বুক ফাটা কান্নার আওয়াজ। অন্ধকারও অশ্রু সজল হতে পারে। সেই আধ ভেজা অন্ধকারে কেউ যেন আমায় কেঁদে কেঁদে বলছে, তুমি তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। এই কঠিন মায়া, এই গভীর ঘুম, এই নিষ্ফল স্বপ্নের সমস্ত তার ভেঙে চুরমার করে দাও। তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের কাছে চেপে ধরে বনের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদী পার হয়ে তোমাদের ওই সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে নিয়ে চলো।
আমাকে আমাকে উদ্ধার করো এখান থেকে, উদ্ধার করো, আমাকে উদ্ধার করে দিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আমি কে? আমি কেমন করেই বা উদ্ধার করব? স্বপ্ন প্রবাহের এই প্রবল ঘূর্ণির মধ্যে ডুবতে বসা কোন সুন্দরীকে আমি টেনে তুলব? তুমি কে? কবে ছিলে? কোথায় ছিলে? তুমি কোন মরুদ্যানে খেজুর গাছের ঠান্ডা ছায়ায় কোনো গৃহহীন মরুবাসীর কোলে জন্ম নিয়েছিলে? যেভাবে বনলতা থেকে নির্মমভাবে ছিঁড়ে নেওয়া হয় ফুলের পাপড়ি, ঠিক সেইভাবেই তোমায় মায়ের কোল থেকে কি আলাদা করে দিয়েছিল কোনো নির্দয় দস্যু? ঘোড়ার পিঠে চড়িয়ে বিদ্যুৎ বেগে বালির জ্বলন্ত রাশি পার করে তোমায় কোন রাজপুরীর দাসী হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে কোন বাদশার ভৃত্য তোমার নববিকশিত যৌবন দেখে সোনার মোহরে তোমার দাম মিটিয়ে সোনার পালকিতে সমুদ্র পার করে প্রভুর অন্তঃপুরে তোমায় উপহার দিয়েছিল? কে? কবে? কোথায়? সেখানের ইতিহাস আরো জটিল। সেখানে সারেঙ্গির গান নুপুরের শব্দের মতো সুন্দর আওয়াজের সাথে সহাবস্থান, সুবর্ণ মদিরার মধ্যে মিশে জ্বালার ছুরির ঝলকের এবং কটাক্ষের আঘাতের কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুদিক দুই দাসী হীরের চমক খেলিয়ে বাদশাহ চামর দোলাচ্ছে। বাদশাহ মুনি মাণিক্য খচিত নাগরায়ের কাছে লুটিয়ে পড়ছেন। বাইরের দরজার সামনে দেবদূতের মতো সেজে খোলা তলোয়ার হাতে যমদূতের মতো দাঁড়িয়ে রয়েছে এক পাহারাদার। এই ঐশ্বর্য প্রবাহ রক্তে রাঙানো এর প্রত্যেক বাঁকে রয়েছে ঈর্ষার হাতছানি। এই প্রবাহের মধ্যে ভেসে হে মরুভূমির পুষ্প মঞ্জুরি, তুমি কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ হয়েছিলে? তোমার অদৃষ্টে ছিল কোন মর্মান্তিক পরিণতি? আমার স্বপ্নের ধারা ভেঙে দিল বদ্ধ উন্মাদ মেহের আলীর ক্রুদ্ধ চিৎকার। सब झूठ है, सब कुछ झूठ है। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে এসে আমার হাতে দিল এবং আমার রান্নার ঠাকুর এসে সেলাম ঠুকে জিজ্ঞেস করলো যে আজ কি রান্না হবে। আমি সিদ্ধান্ত নিলাম, না, এই বাড়িতে আর থাকবো না। সেদিনই জিনিসপত্র গুটিয়ে আপিস ঘরে গিয়ে উঠলাম। বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে অল্প হাসলেন। বিরক্তিতে সারা গা জ্বলে গেল, কিন্তু তার হাসির যোগ্য জবাব না দিয়ে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম। কিন্তু অবাক হয়ে অনুভব করলাম বেলার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমার অন্যমনস্কতা। কোথাও একটা যাওয়ার তাড়া আমাকে কুরে কুরে খেতে শুরু করলো। তুলোর হিসেব আমার কাছে অপ্রয়োজনীয় হয়ে উঠল। নিজামের নিজামাতেরও আর তেমন কোনো মূল্য রইল না। আমার বর্তমান তখন নিতান্তই অর্থহীন। কোথাও একটা যাওয়ার তাড়াটাও তখন অসহনীয় হয়ে উঠেছে। আমি হিসেবের খাতাটা বিরক্তির সাথে বন্ধ করে পেনটাও ছুঁড়ে ফেলে দিলাম। তারপর সেই প্রাসাদের উদ্দেশ্যে টমটম নিয়ে তক্ষুনি যাত্রা শুরু করলাম। দেখলাম টমটম প্রায় নিজে থেকেই ঠিক গোধূলির সময় সেই বিশাল প্রাসাদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমি একসাথে 2-3টে সিঁড়ি ভেঙে উঠে ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। আজ চারিপাশ নিস্তব্ধ। অন্ধকার ঘর দরজা যেন রাগ করে মুখ ভার করে রয়েছে। অনুতপ্ত বোধ করলাম, কিন্তু
কাকে জানাবো? কার কাছেই বা ক্ষমা চাইবো? খাঁ খাঁ করা বুক নিয়ে শূন্য অন্ধকার ঘরগুলোই ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করলো হাতে একটা বাদ্যযন্ত্র নিয়ে কাউকে একটা উদ্দেশ্য করে গানের ভাষায় বলি, হে বন্ধু, যে পতঙ্গ তোমায় ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরতে এসেছে তোমার কাছে, তাকে ক্ষমা করো, তার দুই পাখা পুড়িয়ে ভস্ম করে দাও। হে বন্ধু। হঠাৎ উপর থেকে টপ শব্দ করে আমার কপালে দুফোঁটা চোখে জল পড়ল। সেদিন ওরালি পর্বতের ওপরটা ঢেকে দিয়েছিল কালচে রঙের মেঘ, তাদের রকম সকম আরো ভয়ের। অন্ধকারে ঢাকা জঙ্গল আর সুস্তার কালো জল মিশে এক ভয়ঙ্কর চিত্রনাট্য বাস্তবে পরিণত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এক মুহূর্তে জল, স্থল, আকাশ যেন শিউরে উঠল। দাঁত মুখ খিচিয়ে বিদ্যুতের শিখা চারপাশটা আলোকিত করে তুলল। একটা ভয়ানক ঝড় পাগলের মতো ধেয়ে এসে প্রাসাদের কঠিন দেওয়ালে আছড়ে পড়ল, আর সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আজ চাকর বাকররা আপিসের ঘরে ছিল, তাই এখানে আলো জ্বালানোর মতো কেউ ছিল না। তারপর রাতটা ছিল অমাবস্যায়। সেই গাঢ় কালো ঘন অন্ধকারেও স্পষ্ট অনুভব করলাম যে ঘরে রয়েছে এক মহিলা। একজন মহিলা খাটের নিচে গালচার উপর উপুড় হয়ে শুয়ে আছে। দুহাত দিয়ে নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করছে। তার ফর্সা কপাল ফেটে রক্ত ঝরছে। কখনো তার গলা দিয়ে উঠে আসছে অট্ট হাসি, আবার আবার কখনো কান্নার ফোঁপানি। প্রচন্ড রাগের বশে সে নিজের পোশাক ছিঁড়ে ফেলছে। দুহাতের মুঠো পাকিয়ে সজোরে নিজের বুকের উপর আঘাত করছে। খোলা জানালা দিয়ে ঘরে তেড়ে ফুড়ে ঢুকছে ঝোড়ো হাওয়া আর মুষলধারে পড়া বৃষ্টি মহিলাটির আকারহীন দেহ ভিজিয়ে দিচ্ছে। ঝড় সারা রাত চলল, আর তার সাথেই সেই মহিলার কান্নার আওয়াজ। আমি এক বুক দুঃখ নিয়ে অন্ধকার ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই। কাকে সান্ত্বনা দেব? এই প্রচন্ড অভিমান কার? এই অশান্ত আক্ষেপ কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? পাগল আবার চিৎকার করে উঠল। सब झूठ है, सब कुछ झूठ है। तौफात जाओ, तौफात जाओ। ভোর হয়েছে। এই ঘোর দুর্যোগের দিনেও মেহের আলীর ছুটি নেই। तौफात जाओ, तौफात जाओ। सब झूठ है, सब झूठ है, सब कुछ झूठ है। এই মেহের আলীও হয়তো আমার মতোই এক সময় এই প্রাসাদে থাকতে এসেছিল। এখন পাগল হয়ে গেলেও এই প্রাসাদের রাক্ষসের মায়াজাল থেকে মুক্তি পায়নি। তাই তো রোজ সকালে প্রাসাদের চারিদিকে ঘুরতে আসে। तौफात जाओ, तौफात जाओ। सब झूठ है, सब আমি झूठ है। ওই প্রবল বৃষ্টিতে এক ছুটে পাগলটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মেহের আলী, ক্যা ঝুঠ হ্যায় রে? সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিল। অজগর সাপের মারণ প্যাঁচে আবদ্ধ ঘূর্ণায়মান পাখির মতো বাড়িটার চারিদিকে ঘুরপাক খেতে শুরু করলো মেহের আলী। আর নিজেকে সতর্ক করার জন্যই বারবার সে বলতে লাগলো সেই পরিচিত কথা, तौफात जाओ, तौफात जाओ।
सब झूठ है, सब झूठ है, सब कुछ झूठ है, सब झूठ है, सब कुछ झूठ है। तौफात जाओ, तौफात जाओ। আমি বৃষ্টি মাথায় পাগলের মতো ছুটলাম আর আপিসে গিয়ে করিম খাঁকে ডেকে বললাম, আমাকে সব ঘটনা দয়া করে খুলে বলো, সব সব। বৃদ্ধ যা বলল তার সারমর্ম কিছুটা এই: অনেক অনেক অতৃপ্ত বাসনা, ব্যভিচার, উন্মত্ত আবেগের প্রতীক ওই বাড়িটা। সেই সব নিষ্ফল কামনার অভিশাপে বাড়িটার প্রতিটা ইট, কাঠ, পাথর ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে আছে। কোনো জ্যান্ত মানুষ পেলেই তাকে গ্রাস করার জন্য লকলকিয়ে ওঠে তারা। ওই বাড়িতে দিনরাত কাটানো ব্যক্তিদের মধ্যে একমাত্র মেহের আলী বেরিয়ে আসতে পেরেছে, আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আমার উদ্ধারের কি কোনো পথই নেই? বৃদ্ধ বললেন, কেবল একটাও মাত্র উপায় আছে, কিন্তু তা খুবই কঠিন। তা আমি তোমাকে বলছি, কিন্তু তার আগে গুলবাগের একজন ইরানি কৃতদাসীর পুরনো ইতিহাস বলাটা খুব জরুরি। সেরকম আশ্চর্য এবং সেরকম কষ্টের ঘটনা এ সংসারে আর কখনো ঘটেনি। এমন সময় কুলিরা এসে খবর দিল যে ট্রেন আসছে। এত তাড়াতাড়ি বিছানাপত্র বেঁধে নিলাম, আর ট্রেনও এসে পড়ল। সেই ট্রেনের ফার্স্ট ক্লাসে একজন ইংরেজ সবে ঘুম থেকে জেগে উঠে জানালা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রী বন্ধুকে দেখেই হ্যালো বলে চিৎকার করে উঠল এবং নিজের বগিতে তুলে নিল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি যে কে সেই খোঁজ আর পেলাম না, এবং আমাদের গল্প শেষ সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটি যে কে সেই খোঁজ আর পেলাম না, এবং আমাদের গল্প শেষটাও আর শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদের বোকা মনে করেই ব্যঙ্গ করে ঠকিয়ে চলে গেল। গল্প পুরোটাই বানানো। আমি বুঝেছি এর কোনো বাস্তবতা নেই। এই নিয়ে আমার এবং আমার থিওসফিস্ট আত্মীয়র মধ্যে প্রচণ্ড তর্ক বেঁধে গেল, আর এর ফলস্বরূপ তার সাথে আমার সারা জীবনের মতো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গল্প ক্ষুদিত পার্সা। গল্পের সূত্রধার আমি রায়া, প্রধান চরিত্রে প্রেতম, অন্যান্য চরিত্রে সুমন এবং শাগ্নি, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এইভাবেই ভালোবাসা দিন, আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্পবুক। ধন্যবাদ।